বিদ্রোহ মানে প্রতিবাদ, বিদ্রোহ মানে অনিয়মকে অস্বীকার করে নতুন নিয়ম সৃষ্টির চেষ্টা। হাদি প্রতিবাদী ছিলেন, হাদি খানিকটা উদ্ধত ছিলেন। সত্যি সত্যি বিদ্রোহী কবিতার সেই অদেখা চরিত্রের মতোই পৃথিবীর সকল বিদ্রোহীর মতো তিনি দুর্বিনীত ছিলেন। টকশোতে তার সঙ্গে আমার যখনই দেখা হয়েছে আমরা হাসি মুখে কথা বলেছি, কিন্তু টকশোর মধ্যে তিনি সেই বিদ্রোহী চেহারাতে আবির্ভূত হতেন এবং সেখানে আমরা তর্ক করেছি, মজা করেছি, ঝগড়া করেছি। আমাকেও বলতে একটু ঝগড়া করতে হয় ভাই, না হলে পরে আমাদের অনুসারীরা কি করবে, তাদের মনোবল জাগাতে হবে। আমি হাসতাম এবং টকশোর পরে সে জড়িয়ে ধরতো আমাকে, আমিও তাকে জড়িয়ে ধরতাম। মানুষকে নিয়ে নির্বাচন করতে চেয়েছে, যেটি আজকের রাজনৈতিক দলগুলির মধ্যে খুবই অনুপস্থিত। রাজনৈতিক দলগুলি বৃহৎ শক্তির কাছ থেকে চাঁদা নেয়, বড় বড় ব্যবসায়ীদের কাছ থেকে টাকা পয়সা নেয়, যাদের টাকা আছে তাদেরকে নিয়ে রাজনীতি করে। সে চেয়েছে যাদের টাকা নাই তার মতো সাধারণ মানুষ, তাদেরকে সাথে নিয়ে রাজনীতি করতে। সে ঠিক একটা রাজনৈতিক দল কিন্তু গঠন করে নাই, সে একটা চাপ দিতে পারে এমন একটি সংগঠন তৈরি করেছে। এবং সত্যিকারের প্রেশার গ্রুপ আসলে এরকম হয়। সে ইনকিলাব মঞ্চ থেকে কাউকে সমালোচনা করতে বাদ দেয় নাই, যেখানে ভুল দেখেছে কথা বলেছে, দাঁড়িয়ে গিয়েছে, তার ব্যক্তিগত মতামত নির্ভয়ে প্রকাশ করেছে। তার সঙ্গে যারা ছিল তারাই নাকি তার দিকে বন্দুক তুলেছে। আমি অনেক কিছু মানতে পারি, কিন্তু এই নিষ্ঠুরতা আমি মানতে পারি না। মানুষ মানুষের প্রতি এত নির্দয় হবে, এই বাংলাদেশ তো আমরা চাই নাই। আমরা ভেবেছি এমন একটা বাংলাদেশ হবে যে বাংলাদেশে মানুষ নির্ভয়ে তার মতামত প্রকাশ করবে। তার মতামত ভুল হোক, ঠিক হোক, যা খুশি তাই হোক। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কোনো পাগল কথা বলে না, গাড়ির দিকে ঢিল ছোড়ে না। দেশকে ভালোবেসে যদি কেউ ভুলও বলে, হত্যা করতে হবে, নির্যাতন করতে হবে, গুম করতে হবে। এইরকম একটা বাংলাদেশের ভেতর দিয়ে আমরা এসেছি। আমরা সেই বাংলাদেশটা বদলাতে পারছি না, আমরা পারলাম না। হিংসার বিদ্বেষের মধ্যে দিয়ে বাংলাদেশ সামনের দিকে যাবে, এটা হতে পারে না। আমাদের জীবন এখন এমন একটা জায়গাতে, এই জীবন হচ্ছে যাওয়ার জীবন। আমরা আমাদের 50 অতিক্রম করেছি, কিন্তু যার জীবন মাত্র শুরু হচ্ছে, যার জীবন 30 থেকে 40, 20 থেকে 30, যারা সামনের দিনে বাংলাদেশটায় থাকবে, এত ঘৃণা, এত বিদ্বেষ, এত এত অসহায়ত্বের মধ্যে আমরা যদি পাইও, আমরা তো হাদিকে পাবো না। একটা কণ্ঠস্বর আরেকটা কণ্ঠস্বরকে রিপ্লেস করতে পারে না। একটা কণ্ঠস্বর আরেকটি কণ্ঠস্বরকে অনুপ্রাণিত করে, কিন্তু হাদির মধ্যে যে প্রবল সম্ভাবনা, সেই সম্ভাবনা তো আমরা পরিপূর্ণ অবস্থায় দেখতে পারলাম না। এই ক্ষতি তো মানুষের, এই ক্ষতি তো জনগণের, এই ক্ষতি তো বাংলাদেশের। বাংলাদেশের একজন তরুণ রাজনীতিবিদ তার ক্যারিয়ারের শুরুতে, তার জীবনের শুরুতে একটা শিশু সন্তান, একটা মধ্যবিত্ত পরিবার, তাকে হারাবে। এটা আমরা কখনো আমরা এটাকে কখনো রিপ্লেস করা বা এর কোনো বিকল্প আমরা চিন্তা করতে পারবো না। কিন্তু আত্মত্যাগ আসলে মানুষকে অনুপ্রাণিত করে। আত্মত্যাগ ভবিষ্যতে এরকম আরও অসংখ্য বক্তা, চিন্তাশীল মানুষ, প্রতিবাদী কণ্ঠস্বর তৈরির পথে অনুপ্রেরণা যোগায়। এবং এই ছোট্ট যে সময়টাতে আমি হাদিকে চিনেছি, আমার কাছে মনে হচ্ছে সে প্রকৃত অর্থে প্রতিবাদী একটি চরিত্র ছিল। সে সকলেরই সমালোচনা করেছে, সকলেরই প্রশংসা করেছে এবং সে ক্ষমার কথাও বলেছে। সে বলেছে ক্ষমা করতে হবে, সবাইকে দোষী করা যাবে না। থাকে না একটা চিন্তা, থাকে না? আমি সবসময় ভাবতাম, আমি যখন বিতর্কের ক্লাস নিতাম, আমি ভাবতাম যে একটা সময় সংসদে এই বয়সী ছেলেমেয়েরা যাবে বা আরেকটু বেশি বয়সী, তারা অনেক দিন ধরে বাংলাদেশের জন্য সার্ভ করবে এবং তারা কথা যখন বলবে, এক একজনের কথা এক এক রকম হবে, কিন্তু প্রত্যেকের কথা সুন্দর হবে। এবং আমি ভেবেছিলাম যে এইবারের সংসদে অন্তত ক্ষমতায় নেই গেলেও এইরকম কিছু ছেলে মেয়ে যাবে, যারা ওইখানে যখন কথা বলবে আমরা সেই কথাগুলি মন দিয়ে শুনবো। আমাদের কাছে মনে হবে যে সংসদ আসলে এরকমই হওয়া উচিত। এই যে আমার পাশে যে বসে আছে, সে সংসদ নির্বাচনে দাঁড়িয়েছে। যখন সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি তখন তার বিতর্কের ওয়ার্কশপে ক্লাস নিয়েছি। আজকে আমার আমি ভেবেছি যে এটাই তো একটা সফলতা, যে আজকে সে নির্বাচনে দাঁড়িয়েছে, কালকে যদি যেতে, তাহলে বহু বছর আগে উচ্চারণ, বাচনভঙ্গি এই সব নিয়ে আমরা যে পরিশ্রম করেছিলাম, সেই পরিশ্রমের সার্থকতা আসবে। ঠিক একইভাবে আমি মনে করি যে হাদি যে কাজটা শুরু করেছিল, হাদি কিন্তু বলতো যে এটা জারি থাকবে, এটা চলতে থাকবে। সে তার বক্তব্যের মধ্যেও বলেছে সে চায় এই প্রতিবাদ অব্যাহত থাকুক।
আমি মনে করি যে এই প্রতিবাদের ভাষা অব্যাহত থাকবে, কেননা মানুষ যতদিন থাকবে মানুষের মধ্যে ভালোর প্রতি, সুন্দরের প্রতি, শ্রেষ্ঠত্বের প্রতি, অধিকারের প্রতি তার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ থাকবে। মানুষ ফ্রিডম চায়, মানুষ ফ্রি থিঙ্কিং চায়, মানুষ মানুষ হিসেবে মানবিক একটি পৃথিবীতে বড় হতে চায়। আমি মনে করি যে এই বিদ্রোহী কবিতার মতোই হাদির কণ্ঠে যে বিদ্রোহী কবিতা আমরা শুনেছি, এটা আবৃত্তি না, এটা আসলে একটা উচ্চারণ, তার নিজের মন থেকে আসা কবিতার উচ্চারণ। সেই কবিতার মতোই আসলে হাদি ইতিহাসে থেকে যাবে বাংলাদেশের। ফজলুদ্দীন ভাই, আপনি একটু বলবেন। তার মাগফিরাত কামনা করছি, এবং তার দেশের জন্য, দেশের ভালোর জন্য উনি যে তার জীবন দান করলেন, এটা অবশ্যই আল্লাহ তাকে তার পুরস্কার দিবেন। যেটা বলেছেন, পাঞ্জা আসলে উনি হেরে যাননি। আমার কাছে মনে হয়েছে যারা সমাজ সংস্কারক, যারা মানুষের জন্য কাজ করে, দেশের জন্য কথা বলে, ইনসাফের জন্য কথা বলে এবং সত্যের জন্য লড়ে, তারা বেঁচে থাকে আজীবন। এবং আমার মনে হয় হাদি আমাদের সবার হৃদয়ে, যেটা তুষার ভাই বললেন যে এই ছিল, এর মধ্যে বাক স্বাধীনতা, সাম্য, মানবিক মর্যাদাবোধ। এখনও কি আমাদের ইনকাম ডিস্ট্রিবিউশন ঠিক আছে আমাদের দেশে? জি। তো সেই জিনিসগুলো তো প্রতিষ্ঠিত হয়নি, সাম্য হয়নি। বিচার বিভাগ কি এখনও স্বাধীন? যদি স্বাধীনই হয় তাহলে অর্থ এবং অস্ত্র দুটো সহ গ্রেপ্তার হওয়ার পর জামিন হয় এখনও। অথচ অনেক আন্দোলনকারীরা, আমার নিজেরও এখন একটা মামলার, সেটা বিস্ফোরক মামলার আমি 1 নম্বর আসামি, এখনও আমার জামিন হয়নি। এটি বাস্তবতা। কিন্তু এই দেশটার জন্য আমাদের কথা বলে যেতে হবে, আমাদের সত্যের পাশে থাকতে হবে এবং আমাদের সেই স্বাধীনতার সুফল 24-এর আত্মদান, হাদির আত্মদানকে আমাদের সামনে নিয়ে আমাদের আগামীর দিনগুলো আমাদের। সেটি হচ্ছে যে আপনি রাজনীতি করছেন, আপনি এবার এমপি ইলেকশন করবেন, হাদিও কিন্তু এবার এমপি ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, ক্যাম্পেইন করছিলেন, আমরা দেখলাম। এখন এভাবে যদি এইরকম হত্যাকাণ্ড চলতে থাকে একের পর এক, আরও এর আগে হত্যাকাণ্ড হয়েছে, এখন আপনি তো সংসদে যাওয়ার ইচ্ছা পোষণ করছেন, হাদির হয়তো যাওয়া হলো না, কিন্তু এই যে হত্যাকাণ্ড শুরু হলো, এটা শেষ কোথায়? এটা কিভাবে থামবে? ধন্যবাদ। প্রথম আসলে ভাষা নাই, এবং কি বলবো, মানে আমি একটা নিউজ পেপার পোর্টাল দেখছিলাম নিউজের, আজকে হাদিস কিন্তু শুধু একা মারা যায়নি, জান্নাতারা নামে আরেকজন মারা গেছে, এবং তাকেও বিভিন্নভাবে বিভিন্ন বাহিনী, মানে সরকারি বাহিনীর কথা বলছি না, যে একটা বাহিনী আছে অনলাইনে, তারাও বহুভাবে হুমকি দিয়েছে। এবং আনফর্চুনেটলি মেয়েটার বাড়ি আমার পাশের উপজেলায়। তুষার ভাই যেটা বলেছেন, হ্যাঁ, আমাদেরকে একসময় তারা বাচনভঙ্গি শিখিয়েছেন, সত্য ভাষণের জন্য শিখিয়েছেন, মানে একটা সুন্দর পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন, শুদ্ধ উচ্চারণের কথা বলেছেন। হ্যাঁ, যদিও আমরা এখন গ্রামে যে গ্রামীণ ভাষায় অভ্যস্ত, আপনি বুঝতে পারেন আমার মধ্যে স্পষ্ট নওগাঁ টান 17 বছরে, কিন্তু বেসিকটা কিন্তু আমরা পেয়েছি। এবং আমাদের স্বপ্ন, সবারই স্বপ্ন ছিল এই প্রজন্মের, যে একদিন সংসদে নতুন প্রজন্মের ছেলেরা আসবে, যারা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাবে। হাদির এটা অনেককেই হয়তো, কারণ সবার মানসিক শক্তি একরকম থাকে না, আবার কেউ কেউ হয়তো শক্তি সঞ্চয় করে লড়বে, কারণ আমাদের লড়াইটা কিন্তু এখনো শেষ হয়নি। গণতন্ত্রের লড়াই আমরা কিন্তু 17 বছর করেছি। এখন যে একটা চক্র বাংলাদেশে বিদ্যমান, তারা আসলে এই যে আমরা যখন একজন প্রার্থীকে পর্যন্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছি, তখন সাধারণ মানুষের কি অবস্থা? আমি তো গ্রামের রাজনীতি করি, এমন এমন সব কথাবার্তা শুনি, সেখানে জনগণের কোনো মূল্য নেই এদেশে। তো জনগণের মূল্য, জনগণের মতের মূল্য, জনগণকে যখন কথা বলতে দেবে, তখন কিন্তু একটা সমাজে যুক্তি নির্ভর সমাজ আমরা দেখতে পাবো, তখন আমরা জ্ঞান নির্ভর সমাজ দেখতে পাবো, তখন আমরা মানুষের মানবিক গুণাবলীগুলো আমরা দেখতে পাবো। আর এছাড়া আপনি যদি মনে করেন যে যখন দেখুন এই যখন থেকে তফসিল দেয়া হয়েছে, বহু রকমের আমি লক্ষ্য করছি। আপনি দেখেছেন যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সাথে যে বিষয়টা আমরা যেভাবে ট্রিট করি,
আমরা ডাকলাম, তারা ডাকলো। আমার মনে হয় আমরা যে ডেকেছি এটা যৌক্তিক ছিল। বিরতির পরে সেই আলোচনা করতে চাই, একটুখানি করতে চাই। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শীঘ্রই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও ফিল্ম আমাদের আয়োজনে আমরা কথা বলছিলাম বিদায় হাদিকে নিয়ে। তুষার ভাই, আপনি একটু বলবেন যে মানে 54 বছর ধরে যে সাম্যের খোঁজ আমরা করছিলাম, খুঁজে বেড়াচ্ছি এখনো, সেই খোঁজ পেতে আর কত দেরি? এত দেরি কেন আমাদের হচ্ছে? আমাদের শাসক শ্রেণীকে বুঝতে হবে যে আমাদের যুদ্ধটা বৈষম্যের বিরুদ্ধেই ছিল সবসময়। আমরা অর্থনৈতিক বৈষম্যের শিকার ছিলাম, রাজনৈতিক বৈষম্যের শিকার ছিলাম, সামাজিক বৈষম্যের শিকার ছিলাম, ধর্মীয় বৈষম্যের শিকার ছিলাম। আমাদেরকে ছোট করা হতো, আমাদের শাসকরা আমাদেরকে ছোট করতো। সেই ছোট থেকে বড় হয়ে ওঠার আকাঙ্ক্ষায় আমরা নিজেদের রাষ্ট্র, নিজেদের সরকার, নিজেদের পতাকা, নিজেদের ভূমি, এই সবের জন্য প্রাণ দিয়েছি। কিন্তু স্বাধীনতা যুদ্ধের পরেও প্রকৃত অর্থে অর্থনৈতিক বৈষম্য বেড়েছে। গরিব আরও গরিব হয়েছে, ধনী আরও ধনী হয়েছে। আবার গরিবের গরিবি দূর করার মধ্যে দিয়ে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে দিয়েও একদল লোক ধনী হয়ে গিয়েছে এবং ধনী আর গরিবের মাঝখানে যে তফাৎটা, সেটা বেড়েছে। অনেকেই বলবেন দারিদ্র সীমার উপরে তো আমরা উঠে গিয়েছি, কিন্তু সেটা তো হচ্ছে দিনে $1 আয়, দিনে $2 আয়, সেই হিসাবে। কিন্তু একই দেশে যখন কয়েক কোটি লোক দিনে $1 আয় করছে, ওই একই দেশে কিছু লোক দিনে কয়েক কোটি ডলার চুরি করছে। তো এরকম একটা সমাজ যখন আমরা তৈরি করেছি, তখন সেই সমাজে প্রবল ক্ষোভ, বিদ্রোহ, অশান্তি এইগুলি তৈরি হয়েছে। এবং এই যে প্রবল বৈষম্য, এই বৈষম্যকে দূর করার জন্য যাদের মনোযোগী হওয়া দরকার ছিল, অর্থাৎ আমাদের শাসক শ্রেণী, তারা সচেষ্ট হন নাই। তারা বরং এই বৈষম্যের উপরতলা যারা আছেন, অর্থাৎ যারা কোটি 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 টাকা লুটপাট করে হোক, যেভাবেই হোক অর্জন করেছেন, তাদেরকে নিয়ে রাজনীতি করে, টাকার বিনিময়ে টাকা ব্যবহার করে রাজনীতি করার চেষ্টা করেছেন। এটা ভুল এবং সেই ভুলের থেকে আমাদের মুক্তি পেতে হবে। আমার অনেক আশা ছিল, এখনও আছে, যে ভবিষ্যতে যে সময়টা আমরা পাবো আগামীতে, গণতান্ত্রিক একটি বাংলাদেশ তৈরি করার সাথে সাথে আমরা একটি বৈষম্যহীন বাংলাদেশে প্রবেশ করব, যেখানে অর্থনৈতিক নীতিমালায় আমরা প্রকৃত অর্থে একটা সংস্কার দেখতে পাবো। ফজলুর বাবুল, আপনি একটু বলবেন, মানে ওসমান হাদি কিন্তু বৈষম্যহীন বাংলাদেশের কথা বারবার তিনি বলেছিলেন, তার বহু বক্তব্য, বহু কথায় বৈষম্যের কথা বারবার উঠে এসেছে। আপনি বিরতির আগে মানে এই যে আধিপত্যবাদ বিরোধীর বিষয়ে যে হাদির কণ্ঠস্বর ছিল, সেখানে আপনি কূটনৈতিক একটি সম্পর্ক, আধিপত্যবাদ বিষয় আপনি বলছিলেন, সেই জায়গাটা শেষ করুন একটু। জি, ওইটা শেষ করে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে বাংলাদেশকে তার যে স্বাধীনতার যে মূল মন্ত্র এবং 24-এর যে আমাদের ভাবনা, 24-এর যে চাওয়া, এই দুটোর সমন্বয় করে আমাদের কিন্তু আগামীতে আগাইতে হবে। এই এগিয়ে যেতে যদি আমরা না পারি এবং সেখানে যদি আমাদের ঐক্য না থাকে এবং দেশের স্বার্থে আমরা যদি বাংলাদেশের বৃহত্তর স্বার্থে, বিশেষ করে জাতীয় বিষয়গুলোতে যেখানে বাংলাদেশের স্বার্থ জড়িত, সেই জায়গাগুলোতে যদি রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত না হয়, কেউ যদি গুপ্তভাবে বা গোপনভাবে, গুপ্ত শব্দটা এখন খুবই মানে প্রচলিত হয়ে গেছে, সবাই বলে ইদানিং, তো আমি বলি যে এটারে গোপনভাবে যদি অন্য কোনো পরিকল্পনা আঁটবার চেষ্টা করে কোনো পন্থীদের সাথে মিশে, সেটা দেশের জন্য ক্ষতিকারক হবে। তবে আমি বিশ্বাস করি এই বাংলাদেশের মানুষ কিন্তু 71 সালে কি 9 মাস যুদ্ধ করেছে। এই বাংলাদেশের মানুষই কিন্তু 17 বছর গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে। 24-এ আমাদের ছেলেরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা কিন্তু তাদের জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অঙ্গহানি ঘটেছে। আজকে হাদি গেল, কিন্তু ওই সৈয়দ কবি শামসুর রহমান একটা কথা বলেছিলেন যে তোমাকে পাবার জন্য আর কত অপেক্ষা করতে হবে। তবে আমার মনে হচ্ছে যে একটা কথা আছে যে দ্বন্দ্বই সৃষ্টির মূল। আমার মনে হয়েছে যে 24-এর পট পরিবর্তনের পর যে আমাদের, হ্যাঁ, এখন বাকস্বাধীনতাও তো সমস্যা সৃষ্টি করে ইদানিং। তো আমাদের ওই জিনিসগুলো যদি আমরা ঠিক করে আনতে পারি, গণমাধ্যম, গণতন্ত্র, নির্বাচন, সাধারণ জনগণের হাতে ক্ষমতা অর্পণ এবং দেশের জাতীয় বিষয়গুলোতে সকল রাজনৈতিক দলের ঐকমত্য, আমার মনে হয় সেটাই আগামীতে ভালো দিক হবে, সেটাই বৈষম্য কমাবে, সেটাই হাদিদের মতো আর জীবন দিতে হবে না। আমরা একটা ভবিষ্যৎ এবং সুন্দর সেরকমই আমরা চাচ্ছি। জি জি, ধন্যবাদ। দর্শক, বিরতি নিচ্ছি, আবার ফিরছি আমাদের আয়োজনে। দর্শক, বিরতির পর আবার ফিল্ম আমাদের নিয়মিত আয়োজন। এখন প্রকাশে আমরা কথা বলছিলাম বিদায় হাদি। যেতে চাই তুষার ভাই আপনার কাছে যে মাত্র 1.25 বছরে মানুষের মনের মণিকুঠায় স্থান করে নিয়েছিলেন হাদি, তার সেই পথ চলা থমকে গেল। মানুষের পথ চলা
থামে, কিন্তু তার আদর্শের পথ চলা থামে না। সে যে কাজ করেছে, যেভাবে কথা বলেছে, যা কিছু লিখেছে, সে গান লিখতো, কবিতা লিখতো, আবৃত্তি করতে পছন্দ করত, এই জিনিসগুলি তো থাকবে, এবং তার এক ধরনের আদর্শিক যে অনুপ্রেরণা সেটিও থাকবে। নিশ্চয়ই আমরা সকলেই আমাদের প্রতিপালকের কাছে প্রত্যাবর্তন করবো, আগে আর পরে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটির অর্থ তাই। ফলে হাদি নিশ্চয়ই পুরস্কৃত হবেন তার ভালো কাজের জন্য, এটা আমি বিশ্বাস করি। এবং হাদির মতো মানুষেরা ইতিহাসের বিভিন্ন সময় আসেন এবং চলে যান, কিন্তু তাদের যে অনুপ্রেরণা সেটা থেকে যায়। বহু তরুণ তার এই আত্মত্যাগ থেকে সততা, সরলতা, নিষ্ঠা, পরিশ্রম এবং সেটাই বিদ্রোহ করার সাহস অর্জন করবে বলে আমি ধারণা করি। এখন হাদিকে নিয়ে গান লেখা হবে, এখন হাদিকে নিয়ে কবিতা লেখা হবে। ফজলুদ্দাহ বাবুল, আপনি একটু বলবেন, মানে হাদির হত্যাকারীরা কি ধরা পড়বে না? হাদি হত্যাকারীরা তো চিহ্নিত হয়েছে, আপনি জানেন। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে সরকারকে একজন প্রার্থী এবং তার সাথে কোনো গোয়েন্দা সংস্থা কিংবা পোশাকি কোনো বাহিনী নেই ঢাকা শহরের মতো একটা ইম্পর্ট্যান্ট আসনে। যেটা হয়েছে সেটা হচ্ছে যে এখানে সরকারকে আরও ভূমিকা রাখতে হবে। কিন্তু তারপরেও আমি যেটা বলি সেটা হচ্ছে যে হাদিকে আমার মনে হয়েছে টার্গেট করেছে তারা বহু আগে থেকে, এবং সেই হাদি কিন্তু প্রকাশ্য কথা বলতেন এবং সত্য ভাষণ দিতে দ্বিধা করতেন না। সেটাতে সামনের মানুষটা মন খারাপ করলেও উনি সত্য কথাটাই বলতেন, এবং রাজনীতি সুলভ কথা উনি বলতেন না, যেটা সত্য ওটাই বলতেন উনি। ধন্যবাদ জানাচ্ছি। সেটাই বোধহয় হাদিকে একটা গ্রুপ বা একটা কি বলবো একটা গোষ্ঠী। ধন্যবাদ জানাচ্ছি ফজলুদ্দাহ বাবুল এবং ধন্যবাদ জানাচ্ছি আব্দুল তুষার, দুজনকেই। যাবার